এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বাস্তবায়িত হলে যুদ্ধ বন্ধ হবে গাজায়, প্রত্যাহার করা হবে সব ইসরায়েলি সেনা। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ হামাসের। নেতানিয়াহু বললেন, হামাসকে ধ্বংস না করে স্থায়ী যুদ্ধবিরতি নয়। বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমদের দুর্নীতির দায় নেবে না আওয়ামী লীগ সরকার, জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং ভারতে শেষ হল লোকসভা নির্বাচনের ভোটাভুটি। আগামী 4 জুন ঘোষিত হবে চূড়ান্ত ফলাফল। হ্যাট্রিক জয়লাভের প্রত্যয়ে বিজেপির, আশাবাদী কংগ্রেস। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে ইসরায়েল নতুন করে একটি প্রস্তাব দিয়েছে এবং প্রস্তাবটি কাতারের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দেয়া হয়েছে। তিনি শুক্রবার এক গুরুত্বপূর্ণ ভাষণে এ তথ্য জানিয়ে হামাসকে তা মেনে নেয়ার আহ্বান জানান। বাইডেন বলেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে গাজা যুদ্ধের টেকসই সমাপ্তি হবে, সকল পণবন্দী মুক্তি পাবে এবং রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত হবে, যার মাধ্যমে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য সমানভাবে উন্নততর ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্র তৈরি হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি জানি ইসরায়েলের ভেতরে কেউ কেউ এই পরিকল্পনার বিরোধিতা করবে, কিন্তু তারপরও যুদ্ধ বন্ধ করার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছি। আমরা এমন একটি সময়ে উপনীত হয়েছি যখন সেই যুদ্ধ বন্ধ করার সময় এসে গেছে যা হামাস শুরু করেছিল। এখন হামাসের উচিত এই প্রস্তাব মেনে নেয়া। বাইডেন এমন সময় এ বক্তব্য দিলেন যখন গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করার লক্ষ্যে কাতার, মিশর ও আমেরিকার মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যকার কয়েক দফা আলোচনায় এখন পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও পণবন্দীদের মুক্তির ব্যাপারে নতুন করে পরিকল্পনা উত্থাপনের কথা বলা হলেও তেল আবিব এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট দৃশ্যত ইসরায়েলের সেই পরিকল্পনা তুলে ধরলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করে গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেয়ার যে কোনো পরিকল্পনাকে হামাস স্বাগত জানায়। জো বাইডেনের বক্তব্য প্রচারিত হওয়ার পর শুক্রবার রাতে হামাস এক বিবৃতিতে আরও জানিয়েছে, স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা উপত্যকা থেকে দখলদার সেনা প্রত্যাহার, উপত্যকার পুনর্নির্মাণ এবং বন্দি বিনিময়ের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন আমরা তাকে ইতিবাচক বলে বিবেচনা করছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল তার প্রতিশ্রুতিতে অটল থাকলে এ সম্পর্কে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি গভীরভাবে বিবেচনা করা হবে বলে হামাস জানিয়েছে। অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল যে প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ এক বিবৃতিতে নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি। শর্তগুলো হচ্ছে হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং গাজা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না তা নিশ্চিত করা।
নেতানিয়াহু আরও বলেন, স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরায়েল তার শর্তে অটল থাকবে। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাইডেন গতকাল যে প্রস্তাব দিয়েছিলেন সেটিকে তিনি ইসরায়েলের প্রস্তাব হিসেবে অভিহিত করেন, কিন্তু নেতানিয়াহু এখন বলছেন ভিন্ন কথা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলকে বিশ্বের বুক থেকে মুছে ফেলার জন্য বৈশ্বিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল একটি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার, যা অপসারণ করতে হবে। তিনি শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই আহ্বান জানান। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সীমাহীন পাশবিকতা চালিয়ে যাওয়া, ইসরায়েলের হাত থেকে মধ্যপ্রাচ্যকে রক্ষা করার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব। হিজবুল্লাহ নেতা বলেন, গাজার চলমান যুদ্ধ এখন অস্তিত্ব রক্ষা করার লড়াইয়ে পরিণত হয়েছে এবং এই যুদ্ধে ইসরায়েলের পরাজয় যে কোনো গোটা অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করবে। তিনি যা কিছু সম্ভব তা নিয়ে গাজা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি করে থাকলে তার দায় বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আইজিপির এমন কর্মকাণ্ডে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, যদি কেউ অন্যায় করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে। বেনজির আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত বিষয়, তদন্তের পরেই জানা যাবে তিনি কি করেছেন। বেনজির আহমেদকে এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, এর আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি, যদিও তার যাওয়ার ব্যাপারে আমি জানি না, বিস্তারিত জেনে কথা বলব। ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ আজ শেষ হয়েছে। শেষ পর্বে ভোট নেওয়া হয় দেশটির 8টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 57টি লোকসভা আসনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাগ্য পরীক্ষা হবে এ দফার নির্বাচনে। এ নিয়ে তৃতীয়বার উত্তরপ্রদেশের বারাণসী আসনে ভোটে লড়ছেন তিনি। এদিকে বিজেপির সমর্থক ভোট কৌশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন, 2019 সালে বিজেপি যে আসন নিয়ে ক্ষমতায় এসেছিল, 24-এ সেই আসন কমার বিশেষ সম্ভাবনা নেই। 19-এর মতো এবারও অন্তত 303 আসন পাবে গেরুয়া শিবির, কিছু বেশিও হতে পারে তাতে। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দাবি, লোকসভা নির্বাচনে 295টির বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট। তার মতে বিজেপি জোট সর্বোচ্চ 235 আসন পেতে পারে। আগামী 4 জুন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে কথা বলা হয়েছে তা মোটেই ধাপ্পবাজি নয়। তিনি বলেন, পশ্চিমাদের সাথে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য আমেরিকা ও জার্মানির অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পর মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। মেদভেদেভ বলেন, রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য দূরপাল্লার অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়ে পশ্চিমা দেশগুলো মূলত চলমান যুদ্ধকে চূড়ান্ত ধাপে নিয়ে গেছে। এ অবস্থায় পশ্চিমাদের কেউ যদি এটা ভাবে যে রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, তাহলে সেটা হবে মারাত্মক ভুল। মেদভেদেভ বলেন, এটা ভয় দেখানো নয়, ধাপ্পাবাজিও নয়। ফ্রান্সের বিরোধী দলীয় নেত্রী মেরিন লে পেন অভিযোগ করেছেন যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রাশিয়ার সাথে যুদ্ধ বাধাতে চাইছেন। ফরাসি গণমাধ্যম ফ্রান্স ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। তিনি সুস্পষ্ট করে বলেন, ইউক্রেনে নেটো দেশগুলোর সামরিক প্রশিক্ষক পাঠানো এবং রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারে
কিয়েভকে অনুমতি দেওয়ার ঘটনায় চলমান সংঘাত বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। রাশিয়ার কতটা ভেতরে ইউক্রেনকে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়া হবে তা নিয়ে যখন পশ্চিমা দেশগুলোতে কঠিন আলোচনা চলছে, তখন লেপেন এসব বক্তব্য দিলেন। নেটো সামরিক জোটভুক্ত কয়েকটি দেশ রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর পক্ষে মত দিয়েছে। অন্যদিকে নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ পশ্চিমা অস্ত্র ব্যবহারের ব্যাপারে যেসব বিধিনিষেধ রয়েছে তার কতগুলো তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও অপরাধযোগ্য চালাচ্ছে তা বিনামূল্যে পার পাবে না। এজন্য তাদেরকে অবশ্যই মূল্য দিতে হবে। শুক্রবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানির সাথে ফোনালাপে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন। ইসরায়েল গাজা উপত্যকায় যে অপরাধযোগ্য চালাচ্ছে তা নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। কানি বলেন, ইহুদিবাদীদের মনে রাখতে হবে যে তারা গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে এবং তা জোরদার করেছে, কিন্তু তাদের এই অপরাধযোগ্য বিনামূল্যে পার পাবে না। টেলিফোন আলাপে কাতারের পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সাথে সম্পর্ক জোরদার করার ব্যাপারে দেশের আমিরের বিশেষ প্রচেষ্টার কথা উল্লেখ করেন। এছাড়া গাজার যুদ্ধ বন্ধ করা এবং ফিলিস্তিনিদের জন্য জরুরি ত্রাণ পাঠানোর ব্যাপারে কাতার যে চেষ্টা চালাচ্ছে তার কথাও ব্যাখ্যা করেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমদ আত্তাফের সাথে টেলিফোন আলাপের সময় আমি গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। গাজা ও রাফা শহরে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সে ব্যাপারেও আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়। আলী বাকেরি কানি বলেন, চলমান পরিস্থিতিতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য আমি আহ্বান জানিয়েছি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে অল আইজ অন রাফা ক্যাম্পেইন। মূলত রাফার শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৫ জন নিরীহ মানুষের মৃত্যুর প্রতিবাদে ছড়িয়ে পড়েছে এই ক্যাম্পেইন। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ভাষ্যকার, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে অল আইজ অন রাফা ক্যাম্পেইন। মূলত রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৪৫ জন নিরীহ মানুষের মৃত্যুর প্রতিবাদে ছড়িয়ে পড়েছে ক্যাম্পেইন। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ভাষ্যকার, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার। ইন্দো ইসরায়েল প্রশিক্ষিত ট্রোল ভারতে ফিলিস্তিনি সমর্থকদের জন্য একটি ক্যান্সেল কালচার বা বাতিল সংস্কৃতি তৈরি করার চেষ্টা করছে।
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে অল আইজ অন রাফা ক্যাম্পেইন। এই স্লোগানে লেখা একটি ছবিও এখন ট্রেন্ডিং এ। ছবিতে দেখা যায় অসংখ্য তাঁবু দিয়ে গড়ে তোলা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরের দৃশ্য। স্লোগান অল আইজ অন রাফা, অর্থাৎ সবার চোখ রাফার দিকে। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। মূলত রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৪৫ জন নিরীহ মানুষের মৃত্যুর প্রতিবাদে ছড়িয়ে পড়েছে এই ক্যাম্পেইন। এই প্রতিবাদী প্রচারে যুক্ত হয়েছেন বহু তারকা মুখ, আছেন বলিউড তারকারাও। আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, সোনম কাপুর এবং বরুণ ধাওয়ানের মতো বেশ কয়েকজন বলিউড তারকা রাফাতে ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত হামলার কয়েকদিন পর ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি প্রকাশ করেছেন। আলিয়া ভাট তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, সব শিশুই ভালোবাসার যোগ্য, সব শিশু নিরাপত্তা পাওয়ার যোগ্য, সব শিশু শান্তিতে বসবাসের অধিকার রাখেন, সব শিশু বেঁচে থাকার অধিকার রাখেন এবং সমস্ত মায়েরা তাদের সন্তানদের এসব অধিকার দিতে সক্ষম হওয়ার যোগ্য। তিনি তার মন্তব্যের সঙ্গে হ্যাশট্যাগ অল আইজ অন রাফা জুড়ে দেন। ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়াও। অভিনেত্রী রিচা চাড্ডা লিখেছেন, এ অবস্থা দেখে যারা এখনো ইসরায়েলকে সমর্থন করছে তারাও ওই শিশুদের মৃত্যুর জন্য দায়ী। পরে মাধুরী দীক্ষিত, তৃপ্তি ডিমরি, ফাতিমা সানা শেখ, সামান্থা রুথ প্রভু, দিয়া মির্জা এবং সরা ভাস্করের মতো তারকারাও এই দলে যোগ দেন। তবে এটি বেশি সময় নেয়নি। আগের ঘটনাগুলোর মতো ভারতীয় ট্রলাররা ইহুদিবাদী ইসরায়েলের প্রচার নীতির সঙ্গে সমন্বয় করে এই বিখ্যাত ব্যক্তিদের পোস্টে সঠিক সংগঠিতভাবে আক্রমণ শুরু করে। এই ট্রলগুলো স্পষ্টতই হোয়াট অ্যাবাউটিজমের মতো লোকদের বিরুদ্ধে প্রচারের কৌশল ব্যবহার করে, যাতে এসব জনপ্রিয় ব্যক্তিদেরকে নীরবতার মধ্যে রাখা যায় এবং তারা যাতে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে সক্ষম না হয়। প্রকৃতপক্ষে এই প্রশিক্ষিত ট্রলগুলো ভারতে ফিলিস্তিনি সমর্থকদের জন্য একটি বাতিল সংস্কৃতি তৈরি করতে চাইছে। উদাহরণস্বরূপ, এসব ট্রলদের মধ্যে কেউ কেউ একই মন্তব্যে এবং তাদের ট্রলিং এর সময় তাদের আপত্তিকর মন্তব্যে হোয়াট অ্যাবাউটিজমের কৌশল ব্যবহার করে লিখেছেন, মানবতার সাথে দাঁড়ানো ঠিক আছে, আপনি হিন্দুদের হত্যার কথা বলেন না কেন? আপনি কেন নিহত ইসরায়েলিদের কথা বলতে আসেন না? খ্রিস্টানদের মৃত্যুর কথা বলেন না কেন? বা অন্য ট্রল লিখেছেন, আপনি কেন বলছেন না এটা হামাস এবং ফিলিস্তিনিদের দোষ? আপনি কেন বলেন না যে হামাস যুদ্ধের কারণ? ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিমূলক এসব পোস্টের নিচে ট্রোল করা কয়েকটি অ্যাকাউন্ট লিখেছেন, আসুন আপনি যদি সত্য বলেন তবে পরিবর্তে হিন্দুদের নিপীড়নের কথা বলুন। ভারতের কথা বলেন না কেন? বিদেশি লোকদের কথা বলছেন কেন? ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হত্যাযজ্ঞ শুরু করার পর থেকে সাইবার স্পেসে বা ভার্চুয়াল জগতে একটি অদ্ভুত বৈশ্বিক ঘটনা হচ্ছে। এই গণহত্যার সমর্থনে আপাতত দৃষ্টিতে ভারতীয় সংগঠিত গোষ্ঠীগুলোর তৎপরতা। বেশ কয়েকটি বিশ্লেষণমূলক ওয়েবসাইটের মতে ইসরায়েল এবং নেতানিয়াহু বিগত বছরগুলোতে তাদের বিরোধীদের, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে ভারতীয় জনশক্তি এবং সাইবার স্পেস ব্যবহার। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।